প্রাচীন চীনের এক মোটাসোটা রাজকুমারী লুনা, যার কিনা বিয়ে হয় তার ভালোবাসার মানুষের সাথে। কিন্তু এডিসন একই সাথে লোনার বোনকেও বিয়ে করে। সে কি আদেও লোনাকে ভালোবাসতো? কি হবে তাদের? হবে এই মোটা রাজকুমারীর ভবিষ্যৎ? সেই নিয়েই খুব একটি মজাদার চাইনিজ মুভি আমি এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা রাজকুমার এডিসনের বিয়ের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই রাজকুমার এডিসনের সাথে দুইজন মেয়ের বিয়ে হচ্ছে। একজন মোটা সোটা মেয়ে লুনা এবং অপরদিকে খুব সুন্দরী তরুণী কেলি। আমরা এটাও জানতে পারি লুনা এবং কেলি একই অপরকের বোন হয়, অর্থাৎ নিজের বোন নয়। লুনার বাবার উপপত্নীর স্ত্রীর মেয়ে হচ্ছে কেলি। বিয়ের আসরে সকলে মিলে সমালোচনা করছিল যে কেলি যতই উপপত্নীর মেয়ে হোক না কেন, এডিসনের মনে তো সেই জায়গা করে নিয়েছে। লুনা শুধুমাত্র তার স্ট্যাটাসের জোরে তার বাবাকে দিয়ে এই বিয়ের কথা বলিয়েছে, না হলে এই মোটা কুৎসিত মেয়েকে কেই বা বিয়ে করবে। ঠিক এই সময় লুনা বউ করতে গিয়ে তার পিছনের দিকটা ফেটে যায় এবং তাই নিয়ে সবাই তো হাসাহাসি শুরু করে দেয় এবং বলে যে এডিসন ওকে দেখলেই বমি করে দেবে। এবং বিয়েতে একটা রিচুয়ালস ছিল যে স্বামী স্ত্রীকে একই সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে বউ করতে হবে। কিন্তু এডিসন লুনার দিকে প্রথমে বউ না করে কেলির দিকে প্রথমে বউ করে। তখনই শয়তানি কেলি তার দাসীকে বলে ঠিক লুনার দিকে একটি গায়ের উপর ব্যাঙ ছুড়ে দেয়। লুনা ভয় পেয়ে একটি দামি পাত্র সেখানে ভেঙে ফেলে। এডিসন সবার সামনে লুনাকে অপমান করে বলে যে তুমি মোটা মহারাজকে বলে এই বিয়ের সম্বন্ধ করিয়েছো, কিন্তু তোমাকে দেখে আদেও মনে হয় না যে তুমি সম্মানীয় ব্যক্তির পরিবারের মেয়ে। লুনা বলে যে আমি ইচ্ছা করে করিনি। এডিসন বলে যে তোমার মোটা চেহারা নিয়ে উচিত দেখে শুনে চলাফেরা করা, এবং সে সবার সামনে লুনাকে অপমান করে কেলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবং রাতের বেলা লুনা তার চেহারার জন্য খুব কাঁদছিল এবং তখনই তার মনে পড়ে যে কি করে এডিসনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সে এডিসনকে একটি বিষক্রিয়ার হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু তখন বিষক্রিয়ার কারণে এডিসনের চোখে কিছু ইনফেকশন হয়েছিল, যার কারণে তার চোখে পট্টি বাঁধা ছিল এবং তখন লুনাকে সে দেখতে পায়নি। লুনা তার প্রাণ বাঁচিয়েছিল বলে এডিসন তাকে বিয়ে করবে বলে কথা দেয়, কিন্তু লুনা তখন বলেছিল যে আমি দেখতে ভালো না, আমি মোটা। কিন্তু এডিসন তাকে তখন বলেছিল যে তার সৌন্দর্য তার চেহারাই না, তার মনে। তুমি দেখতে যেমনই হও না কেন আমি তোমাকে ভালোবাসবো। এবং এডিসন লুনাকে একটি স্মারক দিয়েছিল যাতে সে পরে চিনতে পারবে যে এই মেয়েটি সেই কিনা। কিন্তু সেই প্রমিসটা এডিসন অবভিয়াসলি রাখেনি। লুনাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তাকে কোনো সম্মান দেয়নি। এবং অন্যদিকে আমরা দেখতে পাই এডিসন এবং কেলিকে তাদের ফুলসজ্জায় একসাথে। এডিসন তখন কেলির হাত ধরে বলে যে কেলি, তুমি আমাকে বিষক্রিয়ার হাত থেকে বাঁচিয়েছিলে, তুমি এখন আমার সন্তানের মাও হতে চলেছ, তোমাকে আমার উপপত্নী বানানো একদমই উচিত হয়নি। এবার এখানে আমরা দেখতে পাই সেই শাহরুখটা যেটা কিনা এডিসন লুনাকে দিয়েছিল, এবং আমরা বুঝতে পারি যে এইখানে কেলি কিছু শয়তানি করেছে, কিন্তু সেটা তো আমরা পরেই জানতে পারবো। কেলি এখানে ঢং করে ইনোসেন্ট সেজে বলে যে এর জন্য আমার ভাগ্যই দায়ী, আমি নিজেও উপপত্নীর মেয়ে ছিলাম, তাই আমাকেও উপপত্নী হতে হলো। জানি না আমার যে সন্তান আসতে চলেছে তার ভাগ্যে কি আছে। এডিসন বলে তুমি চিন্তা করো না, আমাদের সন্তান জন্মানোর আগেই আমি তোমাকে প্রধান পত্নীর স্থান দেব। লুনা মরুক কি বাঁচুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে লুনার ঘরে অলরেডি একটা লোক প্রবেশ করে এবং সে লুনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে, এবং এটা লুনাকে দুশ্চরিত্র প্রমাণ করার জন্য শয়তানি কেলিরই একটা প্ল্যান ছিল। এডিসন খবর পেয়ে লুনার ঘরে আসতেই লোকটি বলে যে লুনাই আমাকে এই সমস্ত কিছু করতে বলেছে, লুনা আমাকে জোর করেছে, আমি ভয় পেয়ে এই সমস্ত কিছু করেছি। লুনা তখন বলে যে আমি এই সমস্ত কিছু করিনি, ও আমাকে এখানে অ্যাসল্ট করতে এসেছিল। কেলি তখন বলে যে দিদি, আমি শুনেছিলাম বাবার বাড়িতে থাকতেও তুমি এই সমস্ত কাজ ছেলেদের দিয়ে করাতে, তাহলে কি সেটাই সত্যি? লুনা বলে যে না, তা কখনোই না। এবং সে না না বলতে বলতে কেলির দিকে এগিয়ে যায়, কিন্তু
লুনার সাথে ধাক্কা লেগে কেলি প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই এডিসন এসে কেলিকে ধরে নেয়। এডিসন রাগ করে বলে যে তুমি জানো না যে ও প্রেগনেন্ট, তোমারই তো বোন, তাহলে তুমি এর পরেও এত হিংসুটে নিষ্ঠুর কি করে হতে পারো। লুনা তখন বারবার বলতে থাকে যে আমি ইচ্ছা করে ওকে ফেলিনি, তুমি বিশ্বাস করো। কিন্তু এডিসন তখনই লুনার গলা টিপে ধরে বলে তোমার বাবার সাথে মহারাজের সম্পর্কের জন্যই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, তোমাকে আমি সহ্য করতে পারছি না, তোমার সঙ্গে আমার কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। একেতে তুমি এত কুৎসিত দেখতে, তার মধ্যে তোমার মনও কুৎসিত, এখনই আমার প্রাসাদ থেকে তুমি দূর হয়ে যাও। লুনা বলে যে আজকে আমাদের বিয়ের প্রথম দিন, আজকে তুমি এমন করো না, তুমি আমার কথা বিশ্বাস কেন করছো না, আমি কি মরে গেলে তুমি আমার কথা বিশ্বাস করবে। এই বলে লুনা সেখানে সামনে থাকা একটি থামে খুব জোরে জোরে মাথা ঠুকতে থাকে এবং মাথা ঠুকতে ঠুকতে লুনা সেখানেই মারা যায়। এবার আমরা 2025 সালে ফিরে আসি এবং ফিট অ্যান্ড স্লিম লুনাকে দেখতে পাই, যে কিনা এতক্ষণ এই গল্পটা একটা অডিও স্টোরি আকারে শুনছিল, যেটা কিনা এখন তোমরা শুনছো। এবং লুনা বর্তমানে একজন ইন্টারনেট ফেমাস সায়েন্টিস্ট। লুনা ভাবে যে লুনার সাথে যেটা হয়েছে অতীতে সেটা খুবই অন্যায়, আর রাজকুমারী বা কেমন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝারও ক্ষমতা নেই। এবং তখনই লুনা ট্রেডমিল থেকে পড়ে যায় এবং সময় পিছিয়ে যায় এবং মডার্ন লুনার আত্মা অতীতে সেই মোটা সোটা লুনার দেহে প্রবেশ করে। সে অজ্ঞান অবস্থা থেকে উঠেই তো সে অবাক হয়ে যায় এবং বলে যে আমি এখন কোথায়, এবং সে বুঝতে পারে যে সে টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছে। এডিসন বলে ওঠে যে তুমি ভেবো না এইসব করলে আমি তোমাকে ছেড়ে দেবো, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু এই লুনা তো আগের লুনার মতো ছিল না। এবং লুনা বলে যে এডিসন তুমি কি বোকা, আমার কি খেয়ে দে কাজ নেই যে আমি অকারণে মাথা ফাটাতে যাব। কেলি আঙুল তুলে বলতে আসে যে দিদি আমি জানি তুমি প্রাসাদ ছেড়ে যেতে চাও না, এডিসনের কথা তো তোমাকে শুনতেই হবে। কিন্তু লুনা তখন আঙুল ধরে বলে যে কেন, তোমার কি সমস্যা, তোমার কি হিংসা হচ্ছে যে তুমি আমার জায়গায় কখনো আসতে পারবে না, সারা জীবন উপপত্নী হয়ে থাকবে। আমি কি বুঝি না যে ওই লোকটাকে তুমি আমার ঘরে পাঠিয়েছিলে আমাকে অ্যাসল্ট করার জন্য। এডিসন বলে যে লুনা কি বলছো তুমি। লুনা বলে যে তুমি একজন রাজকুমার, তুমি চোখের দিক থেকেও অন্ধ এবং মনের দিক থেকেও, কোনটা ঠিক কোনটা ভুল বোঝার ক্ষমতা তোমার নেই। এডিসন এই কথা শুনে তো প্রচন্ড রেগে যায় এবং লুনাকে এক চড় মারতে আসে, কিন্তু লুনা তাকে এক ধাক্কা মেরে ফেলে দেয় এবং কেলি এই দৃশ্য দেখি লুনাকে মারতে আসে, কিন্তু লুনা তাকে এক লাথি মেরে এডিসনের উপরে ফেলে দেয়। ফিউচারে লুনা আসলে মার্শাল আর্টসে খুব ভালো ছিল, কিন্তু তখনই এডিসনের দেহরক্ষী খবর দেয় যে লুনার ঘরে যে লোকটি ছিল সে পালিয়ে গেছে, কারণ সে নিঃসন্দেহে সেই লোকটাই দোষী ছিল, যাতে তার কোনো সত্যি কথা না জানা যায়। লুনা বলে যে তোমরা আমার চরিত্রে দাগ আনার চেষ্টা করছে, এবার তো বোঝাই যাচ্ছে যে কে দোষী। এডিসন বলে যে দোষী যেই হোক না কেন তুমি ভালো মেয়ে নও, আমার প্রাসাদে দাঁড়িয়ে তুমি আমাকেই অপমান করছো, কাল থেকে তুমি চাকর হয়ে থাকবে, তুমি প্রাসাদের সমস্ত কাজ করবে এবং তোমার রাজকীয় খাওয়া দাওয়া সমস্ত বন্ধ। এবং আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা লুনা এবং তার খাস দাসী চুইয়াকে কাপড় কাচতে দেওয়া হয়েছিল। চুইয়া কাঁদতে কাঁদতে বলে যে ওরা তোমার প্রতি খুব অন্যায় করেছে, এতগুলো কাপড় কাচতে তো 1 বছর লেগে যাবে। কিন্তু লুনা এসবে ভয় পায় না। আমরা দেখি যে কিছু জিনিস যন্ত্রপাতি লুনা বার করে। লুনা বলে ভাগ্যে সেগুলো আমার হাতের পাশেই ছিল, তাই আমি আনতে পেরেছিলাম। চুইয়া বলে যে ম্যাডাম এইগুলো দিয়ে তাহলে কি হবে। লুনা বলে যে 21st সেঞ্চুরিতে আমি একজন সায়েন্টিস্ট যার 31 মিলিয়ন ফলোয়ার্স আছে, এইসব ছোটখাটো বাধা আমার কাছে কোনো ব্যাপারই না। চুইয়া তো ভাবে যে লুনা হয়তো পাগলই হয়ে গেছে, কিন্তু সেই দিন সারা রাত কাজ করে লুনা একটি ওয়াশিং মেশিন বানায়। কিন্তু তখন যেহেতু যে ইলেকট্রিসিটি ছিল না, তাই সোলার প্যানেলের মাধ্যমে সে মেশিনটা চালানো শুরু করে এবং ওয়াশিং মেশিনের সাহায্যে তার জামা কাপড় কাচাতে খুবই সহজ হয়ে যায়। লুনা বলে যে শুধু এটা আমার কাজের জন্য না, আমি সব লোকের কাছে এই মেশিন পৌঁছে দেব, আমার কোম্পানির নাম হবে হায়ার। এবং তারা দুজনে বাজারে গিয়ে তাদের ওয়াশিং মেশিন বিক্রির অ্যাডভার্টাইজ শুরু করে, যে হাত না লাগিয়ে আপনার ময়লা জামা কাপড় পরিষ্কার করে ফেলুন। এবং লুনা তার সাথে অফারও দেয় যে আজ যারা ওয়াশিং মেশিন কিনবে তাদের আমাদের কোম্পানির তরফ থেকে লন্ড্রির
স্পট ফ্রিতে দেওয়া হবে। এবং লোকজন তো বিশ্বাস করতে চায় না যে একটা মেশিনের মাধ্যমে কি করে জামা কাপড় পরিষ্কার করা হবে। এবং লুনা তখনই বলে যে আমি সবার সামনে কেচে দেখাচ্ছি, আপনাদের মধ্যে থেকে কেউ এগিয়ে আসুন এবং আপনাদের জামা দিন, আমি সেটা কেচে দেখাবো। এবং তখনই সেখানে একটা নোংরা পচা জামা কাপড় পরে একটা ভিখিরি আসে এবং সে বলে আমার জামা নাও। এবং লুনা তার জামা কেচে পুরো একদম ঝকঝকে সাদা করে দেয়। সেটা তো সবাই দেখে রীতিমতো সবাই ইমপ্রেসড হয় এবং সবাই বলে যে একটা মেশিনের জন্য 20টা মুদ্রা একটু বেশি দামি হয়ে যাচ্ছে। এবং তখনই লুনা আর একটা অফার দেয়, সে বলে যে আজকে যেহেতু আমাদের ব্যবসার প্রথম দিন, তাই প্রথমে যারা এই জিনিসটা নেবে তারা অর্ধেক দামে পেয়ে যায়, আর প্রথম 20 জন আরো 20% ডিসকাউন্ট পাবে। তাই সবাই তাদের টাকা নিয়ে ছুটে আসে প্রথমে কেনার জন্য। এবং তখনই সেখানে আমরা দেখতে পাই অর্থাৎ সম্রাট এডিসনের বাবাকে। তিনি রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলেন এবং তিনি এই জটলা দেখতে পান এবং তিনিও ওনার জন্য একটা ওয়াশিং মেশিন কিনে আনতে বলেন। এবার আমরা এখানে রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। মহারানী এবং অন্যান্যরা এই মেশিন দেখে খুবই অবাক হয়। মহারানী বলে যে এই মেশিন যদি থাকে তাহলে তো ভবিষ্যতে আমাদের বেশি চাকর বাকরের আর দরকার পড়বে না। এবং তখনই সেখানে এডিসন হাজির হয়। মহারাজ বলেন যে 2 মাস পরেই তোমার মায়ের জন্মদিন, অর্থাৎ তোমার 2 স্ত্রীকে নিয়ে তুমি রাজপ্রাসাদে এসো। মহারানী বলে যে হ্যাঁ, অবশ্যই তুমি লুনাকে নিয়ে এসো, আমার লুনার সাথে দেখা করার খুবই আগ্রহী। এত সুন্দর একটি মেশিন বানিয়েছে, খুবই প্রশংসনীয় ব্যাপার। এবং প্রাসাদ থেকে ফিরে গিয়ে এডিসন লুনার কাছে আসে এবং লুনা এডিসন এবং কেলিকে ঝাড়ু মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এডিসন বলে যে লুনা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। লুনা বলে যে ঠিক বলেছো, ঝাড়ুটা একটু বাড়াবাড়ি, আমার কাছে এর থেকে ভালো ভালো অস্ত্র আছে, চুইয়া এক্ষুনি নিয়ে এসো। চুইয়া তাদের উপর গোবর ধোয়ায় 1 বালতি জল তাদের উপরে ছিটিয়ে দেয়, যেটা কিনা সেই লুনার শয়তান দাসীর গায়ে পড়ে। এডিসন আবারও তাকে রেগে গিয়ে চড় মারতে আসে এবং লুনা তার হাত ধরে নেয় এবং বলে যে এডিসন বিয়ের দিন আমাকে মিথ্যা অপবাদ দিয়েছো, তার জন্য তুমি আমাকে এত খাটাচ্ছ, ঠিক মতো খেতে পর্যন্ত দিচ্ছ না, তুমি কি চাও আমি মারা যাই? এডিসন বলে যে তোমার মতো অসভ্য বেয়াদব মেয়ে আমি এর আগে দেখিনি, তোমার মতো মেয়ে আমার বউ, সেটা আমার দুর্ভাগ্য। লুনা বলে যে তাহলে ঠিক আছে চলো রাজমহলে, এবার আমরা ডিভোর্স নিয়ে নিই। এবং তখনই এডিসনের মনে পড়ে যে মহারাজ বলেছিল যে 2 মাস পর মহারানীর জন্মদিনে লুনাকে নিয়ে আসে। তাই সে বলে যে 2 মাস পর আমার মায়ের জন্মদিন, সেখানে আমাদের নিমন্ত্রণ, সেই দিন ওইখানে গিয়ে তুমি তোমার ভুল কাজের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে আমি আজকের জন্য তোমাকে ক্ষমা করে দেব। লুনা বলে আমি যাব না। এডিসন বলে যে এত বাড়াবাড়ি কিন্তু ভালো না। এডিসন বলে তোমার মুখটা কখনো আয়নায় দেখেছো? লুনা তো তখন তাকে বলে যে তোমার শুধু মুখটাই আছে, মস্তিষ্কের মধ্যে কিচ্ছু নেই। কেলি তখন এডিসনকে এসে বলে যে রাজকুমার, আমার বোন অনুষ্ঠানে যেতে চায় না, কারণ আমার বোন ভয় পাচ্ছে যে আগের দিনের মতো তাকে নিয়ে তার ওই চেহারা নিয়ে সবাই মজা করবে। এডিসন বলে যে ঠিকই বলেছো, 2 মাস পর তুমিই আমার সঙ্গে অনুষ্ঠানে যাবে, যতই তুমি আমার রূপপত্নী হও না কেন, ওর চেয়ে রূপে গুণে 100 গুণ ভালো। কিন্তু তারপরেই রাজমহল থেকে বার্তা আসে যে অনুষ্ঠানে সবাইকে নিয়ে যেতে হবে, ফলে তারা লুনাকে নিয়ে যেতে বাধ্য হয়। কেলি তখন লুনাকে বলে যে তুমি যতই সাজগোজ করো না কেন, আমার তুলনায় তুমি কিছুই না। এবং লুনা বলে যে আমি মোটা তো কি হয়েছে, আমি মোটা বলেই তোকে ধাক্কা মেরে ফেলে দিতে পারি। এবং সে কেলিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার উপরে বসে পড়ে। এই সব বডি স্লিং নিয়ে লুনা তো খুব রেগে গেছিল, কিন্তু চুইয়া তাকে বলে যে ম্যাডাম আপনি রাগ করবেন না, আপনি মোটা নন, আপনি তো গোলু মলু। এবং লুনা ঠিক করে যে এই সমস্ত আর সহ্য করা যাবে না, সে ওজন কমিয়েই ছাড়বে এবং অনুষ্ঠানে সবাইকে চমকে দেবে। কিন্তু চুইয়া বলে যে 2 মাসে কি আর এত ওজন কমানো সম্ভব, তার চেয়ে ভালো আপনি খাওয়া দাওয়াতেই মন দিন। কিন্তু লুনা তা শোনে না, সে রেগুলার এক্সারসাইজ করতে থাকে, খাবার ও কন্ট্রোল করে এবং রোগা হওয়ার জন্য ও গ্রিন টিও খায়। এইবার আমরা 2 মাস পরের দৃশ্য দেখতে পাই। আমরা লুনাকে দেখতে পাই যে তার নতুন অবতারে তাকে তো চেনাই যাচ্ছিল না। ওদিকে কেলিও তো খুব সুন্দর ড্রেস পরে সেজেছিল। এদিকে এডিসন আর কেলি ঘোড়ার গাড়ির সামনে রাজমহলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। লুনা তখনও আসেনি, কিন্তু কেলি তখনই বলে যে আমার বোন যা মোটা, ঘোড়ার গাড়ি গিয়ে তাকে টানতে পারবে, চলুন আমরাই আগে চলে যাই। এবং তারা লুনাকে ছেড়ে রাজমহলে চলে যায়।
রাজমহলে গেলে মহারাজ এডিসনকে জিজ্ঞাসা করে যে তোমার সাথে একজন কেন, লুনা কোথায়? এডিসন বলে যে ওরা এখনো অন্য গাড়িতে করে রাস্তায় আসছে এবং অন্য লোকজনেরা তো বলে ওঠে লুনা যে গাড়িতে করে আসছে সেই গাড়িটাই না ভেঙে যায়। মহারানী তখন একটু অসন্তুষ্ট হন, তিনি বলেন লুনা আমার অনুষ্ঠানে কেন সময় মতো আসবে না? আশেপাশে সবাই বলে ওঠে যে কেলি উপপত্নী হলেও তার স্বভাব ভালো। একজন বলে যে হ্যাঁ, বাড়িতে নাকি কেলিরই কদর বেশি এবং তখনই সেখানে প্রবেশ করে আমাদের রাজকুমারী লুনা। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, সবাই বলে যে এটাই কি রাজকুমারী লুনা? এবার লুনা সেখানে মুখে মাস্ক পরে এসেছিল। লুনা দেরি করে আসার জন্য মহারানীর কাছে সে ক্ষমা চায়, কিন্তু কেলি তখনই ঝাঁপিয়ে পড়ে আর বলে তুমি তো লুনা নও। মহারাজ মহারানীর সামনে তোমার এত সাহস হলো কি করে অন্যের ভেগ ধরে আসার? কিন্তু এডিসনের মনে হয় যে চোখগুলো তার তো সত্যিই চেনা লাগছে। মহারাজ বলেন যে তুমি যেই হও না কেন তোমার এই মুখের মুখোশ তুমি সরাও, এবং লুনা তার মাস্ক সরাতেই সবাই অবাক হয়ে যায়। কিন্তু লুনা তখন বলে যে মহারাজ আসলে যুবরাজ তো 2 মাস ধরে তার উপপত্নী লুনার কাছেই ছিল, আমার সাথে দেখাই করেনি, তাই জন্য আমাকে চিনতে পারছে না। সবাই প্রচন্ড অবাক হয় এবং লুনার প্রশংসা করতে থাকে। মহারাজ তখন এডিসনকে বলে যে এডিসন এটাই কি তোমার স্ত্রী? এডিসন তখন বলেন যে হ্যাঁ, এটাই আমার স্ত্রী রাজকুমারী লুনা। লুনা বলে যে হ্যাঁ, আমি আগে সত্যিই মোটা ছিলাম, কিন্তু এই 2 মাস আমি অনেক পরিশ্রম করেছি এবং রোগা হতে সক্ষম হয়েছি। মহারানী এই অধ্যবসায় দেখে তো খুবই খুশি হন এবং এখানে আমরা তৃতীয় যুবরাজ এডওয়ার্ডকেও দেখতে পাই। সে তার মায়ের জন্মদিনে খুবই রেয়ার প্রবাল দিয়ে একটি গয়না এনেছিল, যেটা দেখে রানী খুব খুশি হন। ওদিকে এডিসন উপহার স্বরূপ মিরর সাদা পদ্ম এনেছিল, যেটা রূপ যৌবন ধরে রাখতে সাহায্য করে। লুনা যখন মহারানীকে উপহারটা দিতে যাচ্ছিল, কেলি তখন লুনাকে ল্যাং মেরে ফেলে দেয় এবং নিজে পদ্মটি নিয়ে গিয়ে মহারানীকে দেয়। এবং কেলি তখনই বলে যে মহারানী আমার দিদিকে ক্ষমা করবেন, ও মোটা থেকে রোগা হয়েছে ঠিকই, কিন্তু কাজকর্মে এখনো ঠিক হয়। লুনা উঠে দাঁড়িয়ে এডিসনকে বলে তোমার উপপত্নী কি গাধা? এডিসন বলে দোষটা তোমারই। মহারানী তখন বলে যে আজকে দিনে আমার সামনে দাঁড়িয়ে তোমরা তর্কাতর্কি করছো। কেলি তখনই বলে যে আমার দিদিকে কিছু বলবেন না, ও তো এমনই, কিন্তু আপনি আমাকে একটা সুযোগ দিন আপনাকে খুশি করার। মহারাজ তখন বলে ওঠেন যে কেলি উপপত্নী হলেও কেলি কিন্তু বেশ বুদ্ধিমতী। এবার কেলি তো মহারানীকে খুশি করার জন্য একটি বাদ্যযন্ত্র বাজিয়ে মহারানীকে শোনায় এবং সবাই তাতে খুবই প্রসন্ন হয় এবং মহারাজ ও মহারানী খুবই খুশি হয়। কিন্তু যাওয়ার সময় কেলি লুনাকে সরমধ্যে ঠেলে পাঠিয়ে দেয় এবং মহারাজ বলেন যে লুনা তুমিও কি কিছু পরিবেশন করতে চাও নাকি? এবং লুনা তখন মনে মনে বলে যে কেলি দেখ তোর মুখে থাবড়াটা কিরম দিই এবার আমি। মহারানী তখন বলেন যে দেখা যাক তুমি যা করেছো তার ক্ষতিপূরণ তুমি দিতে পারো কিনা। লুনা বলে নিশ্চয়ই। কেলি মনে মনে ভাবে যে ওজন কমিয়েছে তো কি হয়েছে, ওর তো কোনো ট্যালেন্টই নেই। তখনই চুইয়া সেখানে লুনার ট্যাবলেট এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে আসে এবং লুনা অ্যালেক্সের মাধ্যমে গান চালিয়ে দারুণ একটা পারফরমেন্স দেয়। এইরকম পারফরমেন্স সবাই উপস্থিত আজ অব্দি কেউ দেখেনি, এমনকি তার কালা চশমা পরে রক সং গেয়ে পুরো সবাইকে মাতিয়ে দেয়। মহারানী এবং অন্যরা তো দেখে ভীষণ খুশি হয়। লুনা বলে যে মহারানী আপনার জন্য আমার আরো একটি উপহার আছে, ম্যাজিক। মহারানী ম্যাজিক শুনে খুব খুশি হয়, কিন্তু তখনই কেলি লুনার ম্যাজিক বন্ধ করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসে। কেলি বলে যে দিদি তুমি এত ট্যালেন্টেড, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমি তোমার বোন, আমি যদি তোমাকে সাহায্য করি আমার বেশ ভালোই লাগবে। লুনা বলে যে নিশ্চয়, আমি যে ম্যাজিকটা করছি তার জন্য তো একজনকে হেল্পার লাগবেই। এবার লুনা ম্যাজিক দেখানোর জন্য তো কেলিকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে দেয় এবং একটি তরোয়াল দিয়ে বাস্কটা সোজা এফোর ওফর করে দেয়। সবাই বসে থাকা সকল লোক তো উঠে পড়ে এবং ছোটাছুটি করা শুরু করে দেয়। এডিসন সঙ্গে সঙ্গে ছুটে আসার বলে যে ডাক্তার ডাকো। এডিসন তো বলে তোমার এত বড় সাহস হয় কি করে কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলা? এবং লুনা বলে যে এই তোমার বড় বড় চোখগুলো খুলে দেখো, লুনার কিছুই হয়নি। সবাই দেখে যে কেলি একদম ঠিক আছে, কিন্তু কেলি তো ভয় পেয়ে পটি করে ফেলেছিল। এডিসন বলে যে তুমি জানো কেলি প্রেগনেন্ট, তারপরও তুমি ওকে ভয় দেখালে কেন? লুনা বলে যে আমি তোকে ডাকতে চাইনি, ও নিজে থেকে আমাকে সাহায্য করবে বলে এলো, কিন্তু এতে আমার কি দোষ? লুনা
মহারাজ এবং মহারানীকে বলে যে আমার পারফরমেন্স এবার শেষ হয়েছে, এই পারফরমেন্সের নিরিখে আপনারা আমাকে আগের ভুলগুলির জন্য ক্ষমা করে দেবেন। মহারাজ এবং মহারানী সভায় থাকা সকল সদস্যরা তো লুনার তো জয় জয়কার করতে থাকে। ওদিকে কেলি তো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। লুনার এই অনুষ্ঠানে মহারাজ খুশি হয়ে তাকে পুরস্কৃতও করে। লুনা বলে যে মহারানীর জন্য আমার এখন একটা উপহার দেওয়া বাকি আছে, মহারানীর জন্মদিনে সেরা উপহার, এবং সে সবাইকে বাইরে নিয়ে আসে যেখানে অনেকগুলি বাজি রাখা ছিল। মহারাজ বলেন যে এগুলো কি? লুনা বলে যে এগুলো আমরা মহারানীর জন্য হেভেন থেকে বেসিংস আনাবো। সবাই অবাক হয়ে যায় এবং বলে যে এটা কি করে সম্ভব। কেলি বলে যে তুমি কি বোকা নাকি আমাদেরকেও বোকা ভাববো, তুমি স্বর্গে থেকে বার্তা নিয়ে আসবে। লুনা বলে যে তুমি চুপ করো, এবং সে বাকিদেরকে এখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতে পারে যাতে কেউ ভয় না পেয়ে যায়। সবাই দূরে সরে গেলেও কেলি সরে না। লুনা বলে যে তুমি সরো, একবার তো ভয়ে টয়লেট করে ফেলেছিলে, আবারও কি তুমি তাই করতে চাও নাকি? কেলি বলে যে তোমার এই ঢপের চপ সব বন্ধ করো, আমিও এখানে দাঁড়িয়ে দেখবো যে তুমি কি করতে পারো। এবার লুনা বাজির মাথায় আগুন লাগিয়ে সরে যায়, কিন্তু কিছুই হয় না। লুনা ভাবছিল যে বাড়িতে যে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এখন আবার কি হলো। কিন্তু তখনই কেলি এসে সেই বাজিটাকে ধরে নাড়া দেয় এবং বলে যে তোমার দম তো দেখাই গেল। কিন্তু ঠিক সঙ্গে সঙ্গে তখনই বাজিগুলো সব ফাটতে শুরু করে। কেলি তো চোখে মুখে কালি নিয়ে পড়ে যায়। অন্যদিকে বাকিরা আকাশে এই বাজি দেখে তো অনেক খুশি হয় এবং সবাই মহারানীকে জন্মদিনে শুভেচ্ছা জানায়, এবং মহারাজ এতই খুশি হন তারা বলেন আমরাও চেষ্টা করব জ্বালানোর, এবং তারা খুব আনন্দ করে বাজি ফাটায়। এডিসন ভাবে যে সত্যি লুনা রিসেন্টলি আগে থেকে অনেকটাই বদলে গেছে। মহারাজ বলে যে আচ্ছা এই জিনিসগুলোর প্রয়োজনীয় বা উদ্দেশ্য কি? লুনা বলে যে এগুলো শুধু বিনোদন না, যুদ্ধক্ষেত্রে সিগন্যাল হিসেবে এগুলো ব্যবহার করা যাবে। তাছাড়া এমনও বোমা বানানো যায় যে পাহাড় তলিয়ে দেওয়ারও ক্ষমতা থাকে, তাই অনেক ক্ষেত্রে এগুলো কাজে লাগানো যাবে। এবং লুনা মহারাজকে বাজি বানানোর পদ্ধতিও বলে দেয়। মহারাজ বলে যে হ্যাঁ এটা তো সত্যি খুবই কাজের, এটা নিয়ে তুমি আমার সাথে পরে কথা বলবে। এবং তখনই হঠাৎ একজন দাসী ছুটতে ছুটতে আসে এবং বলে মহারানী, রাজকুমারী লিয়া আপনার জন্মদিনে এইখানেই আসছিলেন, কিন্তু উনি পা পিছলে পড়ে গেছেন এবং লিয়া প্রেগনেন্ট ছিল, তার জন্য তার অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে পড়েছিল। কেলি সঙ্গে সঙ্গে বলে যে আমি জানি যে এরকম অবস্থায় কি করতে হয়, তার জন্য সেও সেখানে যায়। এবং লুনার মনে পড়ে সে তো গল্পটা শুনেছিল এবং সে গল্পে শুনেছিল কেলির দোষেই রাজকুমারী লিয়ার মৃত্যু হবে, তার জন্য সেও রাজমহলের দিকে রওনা দেয়। তখন চিকিৎসকরা সবাই উপরে হাত তুলে নিয়েছিল, কারোর কিছু করার ক্ষমতা ছিল না। মহারানী কেলিকে বলে যে তুমি একটা উপায় জানো কেলি, সেটা কি? এক্ষুনি এটা অ্যাপ্লাই করো। কেলি বলে যে আমি এটা একজন দাইমাকে করতে দেখেছিলাম, আমি সেটা চেষ্টা করব, এবং সে প্রিন্সেসের কাছে গিয়ে ডেলিভারিতে সাহায্য করে। আসলে বাচ্চাটির পজিশন ঘুরে গিয়েছিল। কেলি বুঝতে পারে যে এতে লিয়া মারা যেতে পারে, তবুও সে তার পেটে চাপ দিতে থাকে, এবং তখনই সেখানে লুনা আসে এবং বলে যে কেলিকে এক্ষুনি ওখান থেকে সরে যেতে বলুন। এডিসন বলে যে লুনা, কেলি এখানে চেষ্টা করছে, তুমি নাক গলিও না। লুনা বলে যে কেলি যা করছে, বাচ্চাটা বেঁচে গেলেও কিন্তু রাজকুমারী বাঁচবে না। আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি রাজ চিকিৎসককে বলে দেখো যে লিয়ার পালস চেক করতে, তাহলেই বোঝা যাবে। রাজ চিকিৎসক এখানে লিয়ার পালস চেক করে দেখে। রাজ চিকিৎসক বলে যে রাজকুমারীর পালস ব্লক হয়ে গেছে, বেশিক্ষণ যদি এইভাবে চলতে থাকে তাহলে রাজকুমারী মারা যাবে। এবং তখনই সঙ্গে সঙ্গে মহারানী হুকুম করে যে এক্ষুনি কেলিকে ওখান থেকে সরাও, আমার মেয়ের আশেপাশেও যেন ওইখানে আমি না দেখতে পাই। লুনা বলে যে আমাদের এক্ষুনি অপারেশন করতে হবে, লিয়ার পেট কেটে বাচ্চাটাকে বার করতে হবে, অর্থাৎ সি সেকশন। কিন্তু তখন এই ব্যাপারে কেউই জানতো না। রাজ চিকিৎসক বলে এইভাবে তো ঘোড়াদের বাচ্চা হয়। এডিসন তখন সঙ্গে সঙ্গে বলে যে লুনা, তোমার এত বড় সাহস হয় কি করে এসব উল্টো পাল্টা কথা বলার? কিন্তু লুনা তখন তার কথায় কোনো কান দেয় না, এবং রাজকুমারের প্রাণ খুব বিপদে। বেশি দেরি হলে মা বা বাচ্চা কাউকেই বাঁচানো যাবে না, আপনারা আমাকে অনুমতি দিন। লুনা বলে যে পাশের একটি ঘর ভালো করে স্যানিটাইজ করে ক্লিন করে লিয়াকে ওইখানেই শিফট করা হোক। মহারানী লুনার হাত ধরে বলে যে আমাদের একটা মাত্রই মেয়ে, তুমি যে করেই হোক তাকে বাঁচাও। লুনা বলে যে আমি যদি রাজকুমারের প্রাণ না বাঁচাতে পারি তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেব। এই বলেই লুনা তার অপারেশনের থিয়েটারের দিকে রওনা দেয়, এবং লুনা সি সেকশন করতে শুরু করে এবং অনেক চেষ্টার পর বাচ্চাটি হতে সক্ষম হয়, এবং রাজকুমারী লিয়া একটি সুস্থ সন্তানের জন্ম দেয়। মহারানী লুনাকে জিজ্ঞাসা করে যে লিয়া এখন কেমন আছে।
কেলি বলে ওঠে যে দিদি তুমি তোর পেট কেটে এত বড় ফুটো করে ফেলেছো, তাহলে সে কি আর বেঁচে থাকবে? লুনা বলে যে যেটা নিয়ে জানো না সেটা নিয়ে কথা বলো না। লিয়ার বিপদ কাটেনি ঠিকই, কিন্তু সে এখনো বেঁচে আছে আর ওর বিশ্রাম প্রয়োজন, আর কেলির জন্যই ওর এতটা ক্রিটিক্যাল হয়ে গেছিল। কেলি যদি এমনটা না করতো তাহলে আরো সহজেই লিয়ার ডেলিভারি করা যেত। মহারানী কেলিকে নীল ডাউন হয়ে সারা রাত বসে থাকার শাস্তি দেন। এডিসন তখন বলে যে মহারানী আপনি এতটাও কঠোর হবেন না, কেলি প্রেগনেন্ট, ও না জেনে বুঝে। মহারানী তখন বলেন তুমি অত্যন্ত একটি গাধা, কেলির মতো শয়তান মেয়ে লুনাকে একাধিকবার ফ্রেম করার চেষ্টা করেছে, ও আমার মেয়েকে মেরে ফেলারও চেষ্টা করেছে, উপপত্নী হয়ে ও লুনার জায়গাটা নেওয়ারও চেষ্টা করেছে। তোমার স্ত্রী সারা দিন এরকম একটা দিন কাটালো, তবুও তোমার নজর তোমার উপপত্নীর দিকে। যুবরাজ হিসাবে তুমি অন্ধ, তোমার কোনোই বিচার বুদ্ধি নেই। মহারাজ বলেন যে রাজকুমারী লুনা দেখতে সুন্দরী এবং বুদ্ধিমতী, মনের দিক থেকেও সে অনেক ভালো। তুমি যদি এখন ওকে অগ্রাহ্য করো ভবিষ্যতে তুমিই পস্তাবে, সেটা মিলিয়ে নিও। মহারানী বলেন যে এই ফালতু উপপত্নীকে মহল থেকে দূর করে দাও। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। কেলি মহারানীর কথা মতো নীল ডাউন হয়ে শাস্তি পালন করছিল এবং তখনই সেখানে তৃতীয় যুবরাজ এডওয়ার্ড আসে এবং কেলির মুখ চেপে ধরে তাকে সাইডে নিয়ে আসে। কেলি তাকে দেখে প্রচন্ড চমকে যায়। এডওয়ার্ড বলে যে তুমি আমাকে মিস করোনি? আমি তো তোমাকে আর আমাদের হবু সন্তানকে প্রচন্ড মিস করেছি। এবার আমরা বুঝতে পারি যে কেলির গর্ভে যে সন্তান আছে সেটা এডিসনের নয়। কেলি বলে যে তুমি চুপ করো, এই উপপত্নীর মেয়ে হয়ে আমি আর থাকতে পারছিলাম না, তার জন্য আমি বিয়ে করে নিয়েছি, তাছাড়া তুমি আমাকে কখনোই বিয়ে করতে না। এডওয়ার্ড বলে যে আমি চেয়েছিলাম তোমাকে আমার উপপত্নী বানাতে, কিন্তু সকালে আজকে লুনাকে দেখে বুঝলাম যে তোমার খুব একটা ওই মহলে ভালো কিছু হবে না। লুনাকে সরাতে যদি তোমার আমার কোনো সাহায্য লাগে তাহলে তুমি বলতে পারো। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই। লুনা মহারাজকে জানায় যে লিয়ার বিপদ কেটে গেছে, সে এখন সম্পূর্ণ সুস্থ। মহারাজ তাতে তো বেশ খুশি হন এবং তিনি বলেন যে সত্যিই তুমি একটা প্রতিভাধর একটি মেয়ে, তুমি ওয়াশিং মেশিন বানিয়েছো যেটা কিনা লোকের কত উপকার করেছে, তারপর কিনা তুমি বাজিগুলো বানালে যেগুলো দিয়ে কিনা বোমাও বানানো যেতে পারে। তুমি আমাদের রাজ্যের গর্ব, তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই। কিন্তু লুনা বলে যে আমি এখনো কিছু ভাবিনি, আমি ভেবে বলবো যে আমার কি চাই। অন্যদিকে আমরা এডিসনকে দেখতে পাই যে কিনা নিজের অন্যায়গুলো করা নিয়ে খুবই ভাবছিল এবং এডিসন তার দেহরক্ষীকে ডাকে এবং বলে যে ফুল সজ্জা রাতে লুনার ঘরে যে লোকটি ছিল তার তাড়াতাড়ি খোঁজ নাও। এবং তখনই সেখানে কেলি আসে আর বলে আমি সত্যিই কালকে রাজকুমারীকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু রানীমা আমাকে ভুল বুঝলেন। কেলি ঢং করে বলে যে কি আর করবো বলো, আমি একজন উপপত্নী, তাই সবাই আমাকে এমন করে। কিন্তু এডিসন তখন আর গলে না। এডওয়ার্ড বলে যে সব সময় তোমাকেই আমি বড় করে ডেকেছিলাম, কিন্তু তুমি লুনার সঙ্গে ঝগড়া করে সব সময় তুমি নিজের বিপদ নিজে ডেকে এনেছো। কেলি বুঝতে পারে যে তার জায়গাটা হয়তো এখান থেকে টলে যেতে পারে। কেলি ভাবে যে যে করেই হোক রাজকুমারের মন আমাকে আবার জয় করতেই হবে। অন্যদিকে আমরা লুনাকে দেখতে পাই যে কিনা পেনিসিলিন থেকে ওষুধ বানানোর চেষ্টা করছিল এবং তখনই সেখানে রাজকুমার আসে। রাজকুমারী লিয়ার তরফ থেকে আসলে কিছু উপহার পাঠানো হয়েছিল, সেটা দিতেই এডিসন এখানে এসেছিল এবং তখনই সঙ্গে সঙ্গে কেলির দাসী আসে এবং বলে যে কেলিকে সাপে কামড়েছে এবং এডিসন তাড়াতাড়ি কেলির ঘরের দিকে ছুটে যায় এবং তার খাস দাসী বলে যে যে সাপটা তাকে কামড়েছিল সেটা খুবই বিষাক্ত ছিল। চিকিৎসক এসেছিল কিন্তু কিছুই করতে পারেনি, তাছাড়া কেলির বেঁচে থাকারও কোনো ইচ্ছে ছিল না। এডিসন বলে তার মানে কেলির দাসী তখন কেঁদে কেঁদে বলে যে কাল ওনাকে যে অপমান সহ্য করতে হয়েছে, যে অপমানিত হতে হয়েছে, তারপর আর ওনার বেঁচে থাকা সম্ভব নয়। ওদিকে লুনা তখন চা খেয়ে চায়ের প্রশংসা করছিল। লুনাকে এরকম বলতে দেখে তো এডিসন খুব রেগে যায় এবং বলে যে আমি ভেবেছিলাম তুমি শুধরে গেছো, কিন্তু তুমি তো যেমন ছিল সেমনই রয়েছো। আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি কেলিকে সারিয়ে তুলবে। এদিকে কেলি মিট মিট করে হাসছিল, অর্থাৎ তার কিছুই হয়নি, সে নাটক করছিল। এডিসনকে গলানোর
জন্য সে এমন করছিল। এবং এইটা তো আমাদের লুনা দেখতে পায় এবং বুঝতে পারে যে সে মিটমিট করে হাসছে, এবং লুনা বলে যে ঠিক আছে আমি ওকে সারিয়ে তুলবো। এবং তখনই লুনা একটা করাত নিয়ে আসে এবং সে বলে তার পা থেকে যদি বিষটা ছড়িয়ে না যায় তার জন্য তার পাটা কেটে বাদ দিতে হবে। এদিকে শয়তানি কেলি তো চোখ পিটপিট করে দেখে যে লুনা একটা এত বড় করাত নিয়ে এসেছে। এডিসন বলে যে কিন্তু পা কেটে দিলে হাঁটাচলা করবে কি করে। লুনা একটা নকল পা এডিসনের দিকে ছুঁড়ে মারে এবং বলে যে কেন নকল পায়ের সাহায্যে এবার তুমি তাড়াতাড়ি বলো যে ওকে অপারেশন করবো নাকি ওকে মরতে দেবো। এডিসন হুড়ুহুড়ু করে বলে যে না না তুমি অপারেশন করো। লুনা কেলির পায়ের কাছে করাত নিয়ে যেতেই কেলি লাফিয়ে উঠে পড়ে। কেলি আবারও ঢং করতে শুরু করে দেয়। লুনা বলে বাহ আমার বোন অ্যাক্টিং এ কি ভালো, পুরস্কারটা তো ওই পাবে। কেলি বলে যে এসব তুমি কি বলছো দিদি। লুনা বলে যে এই মাত্র তুমি একেবারে মরেই যাচ্ছিলে আর এখন তুমি আপনা আপনি ঠিক হয়ে গেলে। এটা কি সাপের কামড় নাকি তুমি নিজেই কামড়েছিলে নিজেকে। কেলি কেঁদে কেঁদে বলে যে তুমি কি আমাকে মৃত দেখতে চাও, তাহলে বলো আমি কালই মরে যাব। এডিসন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে তোমরা দুজনে একটু থামতে পারছো না। এবং সেই ধাক্কায় কেলি আঘাত পায় এবং কেলির ব্লিডিং শুরু হয়। যেহেতু সে প্রেগনেন্ট ছিল তাই সঙ্গে সঙ্গে তখন ডক্টর ডাকা হয়। রাজ চিকিৎসক বলেন যে বাচ্চার কোনো ক্ষতি হয়নি কিন্তু কেলি খুবই দুর্বল, তাই ভবিষ্যতে যাতে এমন না হয় সেটার উপর নজর দিতে হবে। এডিসন কেলিকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে যত্ন করব, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। কিন্তু কেলির দাসী তখন বলে যে লুনা যতদিন এই বাড়িতে আছে কেলিকে ততদিন লুনা শান্তি মতো থাকতে দেবে না। প্রত্যেক দিন ওর সাথে কেলির অশান্তি হয়। এডিসন বলে যে লুনা তুমি কিছুদিন প্রাসাদের বাইরে গিয়ে থাকবে। কিন্তু লুনা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এডিসন এতে একটু অবাক হয়। লুনা কোনো প্রতিবাদ করলো না। কেলি তো মনে মনে এটাই চেয়েছিল। এবং লুনা যাওয়ার সময় কেলি তার কাছে আসে এবং বলে যে দিদি এইবার তুমি যাচ্ছ যেন আর ফিরে না আসো। লুনা বলে যে আচ্ছা তাই নাকি, আমিও দেখবো যে তোমার পেটে যে পাপের বীজটা আছে সেটা তুমি যে কতদিন লুকোতে পারো সেটাই আমি দেখবো। লুনা অর্থাৎ মডার্ন লুনা তো পুরোটাই গল্পটা জানতো, তাই জন্য সে এইসব রহস্যগুলো জেনে গেছিল। লুনা বলে যে ভগবান আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমি আমার নিজের জায়গা ঠিক করেই নেব। এবার আমরা এখানে অতীতের ঘটনা দেখতে পাই যেখানে কি হয়েছিল। লুনা এবং তার বাবা একটি বন্যা কবলিতদের সাহায্য করতে গেছিল এবং সেখানে এডিসনও এসেছিল এবং শত্রুপক্ষের কিছু লোক বিষক্রিয়া করে এডিসনকে মারার চেষ্টা করে। তখন লুনায় তাকে বাঁচিয়েছিল কিন্তু তার চোখে পট্টি বাঁধার কারণে সে লুনাকে দেখতে পায় না। সেই রাতে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল এবং এডিসন লুনাকে কথা দিয়েছিল যে তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করব এবং তাকে একটি শাহরুখে দিয়েছিল যাতে পরে প্রমাণ হয় যে কে লুনা। এবং লুনা বাড়ি ফেরার পর কেলি আসে এবং সে জানতে যায় যে কি হয়েছে এবং লুনা তাকে সবটাই বলে এবং শাহরুখটিও দেখায়। কিন্তু তখন কেলি এডওয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু কেলির সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে ছেড়ে চলে যায় এবং কেলি প্রেগনেন্ট হয়ে পড়ে। তার জন্যই লুনার সেই শাহরুখটা কেলি চুরি করে এবং এডিসন এলে এই শাহরুখটা তাকে দেখিয়ে সে বলে পরিচয় দেয়। ওদিকে আমরা এডিসনকে দেখতে পাই যে কিনা তার দেহরক্ষীকে বলছিল যে লুনার ওপরে নজর রাখতে, বাইরে তার বিপদ হতে পারে এবং তার দেহরক্ষী তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি তাকে দূরে পাঠালেন কেন। এডিসন বলে যে কেলি প্রেগনেন্ট, ওরা দুজনে সবসময় ঝগড়া করে। যতই হোক কেলির প্রতি আমার একটা দায়িত্ব আছে, ও তো আমার প্রাণ বাঁচিয়েছিল তার জন্যই আর কি। অন্যদিকে আমরা দেখতে পাই লুনা এবং চুইয়া তো গ্রামের বাড়িতে চলে গেছিল। পৌঁছেই তো চুইয়ার পেট খিদেই ডেকে ওঠে। লুনা বলে যে তুমি ঘরদোর ভালো করে পরিষ্কার করো এবং আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায়। ওদিকে গ্রামের নিকটবর্তী জঙ্গলে আমরা জেনারেল লিকোকে দেখতে পাই যার উপর কিছু হুন শত্রু আক্রমণ করার চেষ্টা করছিল। ঠিক একই জায়গায় লুনা কিছু শিকার করার জন্য একটি ফাঁদ পেতে বসেছিল এবং সেই ফাঁদে পা দিয়ে জেনারেল ডিঙ্গু পড়ে যাচ্ছিল। তখনই লুনা ডিঙ্গুর দিকে যায় এবং ডিঙ্গু তার তলোয়ার উঠিয়ে ধরে লুনার দিকে, কিন্তু লুনাকে মারার জন্য না, তার পিছনে থাকা হুন সদস্যের শত্রুপক্ষের জন্য।
এইখানে লুনা আর ডিঙ্গুর মধ্যে তো একটা রোমান্টিক সিন সৃষ্টি হয়। লুনা ভাবে যে কি হ্যান্ডসাম ছেলেটা, কিন্তু তখনই সেখানে ডিঙ্গু পড়ে যায়। আসলে ডিঙ্গু এতক্ষণ লড়াই করতে করতে অনেক আঘাত পেয়েছিল এবং লুনা ধরে ডিঙ্গু জঙ্গলের বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই হুন সৈন্য একজন চলে আসে এবং বলে যে আজ তোকে আমি মেরেই ফেলবো, তুই আমাদের অনেককে মেরেছিস, কিন্তু ডিঙ্গুর আর লড়াই করার ক্ষমতা ছিল না। লুনা বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আমিই দেখছি, এবং তখনই লুনা তার তরোয়ালটা নিয়ে ছুটে যায়, কিন্তু তার তলোয়ার এতটাই ভারী ছিল লুনা কিছুই করতে পারে না। হুন সৈন্যটি বলে যে তোমার মতো সুন্দরী মেয়েকে মেরে ফেলা ঠিক হবে না, এই বলে লুনাকে ধরতে যায়, কিন্তু লুনা তখনই একটা পেপার স্প্রে বের করে তার চোখে মুখে দিয়ে দেয় এবং তাকে লাথি মেরে ফেলে দেয়, এবং সে সেখান থেকে ডিঙ্গুকে নিয়ে চলে আসে এবং সে দেখে ডিঙ্গুর ক্ষতটে ইনফেকশন হয়ে গেছে এবং সেই ইনফেকশন থেকে প্রচন্ড জ্বর এসেছে। লুনা কিছুদিন আগে যে পেনিসিলিন থেকে ওষুধগুলো তৈরি করেছিল সেই ওষুধ দিয়ে সে ডিঙ্গুকে সারিয়ে তোলে। ডিঙ্গু ভাবে যে মেয়েটা কি কোনো ডাক্তার, এরকম ওষুধের কথা তো আগে কোনোদিন শুনিনি, এবং তখনই ডিঙ্গুর দলের এক সৈন্য এসে সেখানে হাজির হয় এবং বলে যে জেনারেল আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি। এবং ডিঙ্গু তাকে উঠতে বলে এবং বলে হুনরা খুবই তাড়াতাড়ি চীনে আক্রমণ করতে চলেছে, এবং সৈন্যটি বলে যে হুন সৈন্যকে আমরা ধরেছিলাম, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই সে আত্মহত্যা করেছে। ডিঙ্গু বলে যে উত্তর দিকের বর্ডার পাহারা যথেষ্ট ভালোভাবেই ছিল, তাহলে লোকগুলি ঢুকলো কি করে, কিছু তো একটা গন্ডগোল আছেই। ডিঙ্গু সৈন্যটি বলে তাহলে চলুন আমরা মহলে ফিরে যাই, কিন্তু ডিঙ্গু বলে যে না, কোনো তাড়া নেই, আমি যতদিন না তাড়াতাড়ি সুস্থ হচ্ছি ততদিন আমি এইখানেই থাকবো। সৈন্যটি বলে বাবা, জেনারেল এতবার ছুরির আঘাত খেয়েও 10 কিলোমিটার ছুটে হুনদের তাড়া করতে পারে, এখন হঠাৎ কি হলো? আসলে ডিঙ্গু লুনার সাথে একটু বেশি সময় কাটাতে চাইছিল। অন্যদিকে কেলি তো চিন্তায় পড়ে যায় যে লুনা আমার বাচ্চার কথা সে কি করে জানলো, এটা তো কাউকে জানতে দেওয়া যাবে না। তাই জন্য সে একটি চিঠি লিখে গোপনে এডওয়ার্ডের কাছে পাঠায়, আসলে লুনাকে মারার প্ল্যান করছিল। এবার অপর দিকে আমরা দেখতে পাই যে লুনা বসে বসে পিস্তল বানানোর চেষ্টা করছিল। আসলে কিছুদিন আগেই হুনরা হামলা করেছে, তাদের সাথে লড়াই করার জন্য কিছু কিছু অস্ত্র বানিয়ে রাখা ভালো। তখনই লুনার জন্য ডিঙ্গু একটি খরগোশ শিকার করে নিয়ে আসে এবং সেই খরগোশ দিয়েই লুনা একটি টেস্টি ডিশ বানায়। কিন্তু এই সব দৃশ্য এডিসনের দেহরক্ষী দেখতে পায় এবং সে এডিসনকে গিয়ে খবর দেয়। এডিসন তো এই কথা শুনে পুরো রেগে যায় এবং বলে তাদের মজা আমি দেখাচ্ছি। ওদিকে লুনার রান্না খেয়ে তো একদম সবাই খুব প্রশংসা করছিল। ডিঙ্গু বলে যে সত্যি, আগে আমি তোমার মতো মেয়ে দেখি। লুনা বলে যে কি করেই বা দেখবে, আমি তো 21st সেঞ্চুরি থেকে এসেছি। ডিঙ্গু বলে তার মানে? লুনা তখন কথা ঘোরানোর জন্য বলে যে আমি তোমাদের জন্য এমন কিছু রান্না করেছি যেটা তোমরা কখনো খাওনি। লুনা তাদের রামেন খাওয়ায় এবং ডিঙ্গু এই অচেনা খাবার খেতে তো ভয় পাচ্ছিল এবং লুনা তাকে জোর করে খাইয়ে দেয়। এবং ঠিক এই সময় এডিসন এইখানে চলে আসে এবং সে দেখতে পায় লুনা একটি পরপুরুষকে খাবার খাইয়ে দিচ্ছে এবং এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায়। এডিসন বলে যে লুনা তুমি এটা কি করছো? লুনা বলে যে তুমি এখানে কি করতে এসেছো? এডিসন বলে যে কেন, আমি আসাতে কি তোমার খুব সমস্যা হচ্ছে? একটা জঙ্গলি লোকের সঙ্গে তুমি এটা কি করছিলে? কয়েকদিনের জন্য তোমাকে একটু বাড়ির বাইরে পাঠিয়েছি আর তাতেই এই? লুনা বলে যে হ্যাঁ, আত্মসম্মান আছে তো, তার আগে আমি তোমাকেই ছেড়ে দেবো। এবং ডিঙ্গু বলে যে তুমি কাকে জঙ্গলি লোক বলছো? এবং এডিসন ডিঙ্গুকে দেখেই সে চিনতে পারে, অর্থাৎ ডিঙ্গু ছিল মহারাজের ভাই অর্থাৎ এডিসনের কাকা। এবং তখনই ডিঙ্গুকে দেখে সবাই বো করে এবং এডিসন বলে যে এটা আমার স্ত্রী, ও যদি কোনো ভুল করে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ডিঙ্গু বুঝতে পারে এটাই আসলে এডিসনের অবহেলিত স্ত্রী। লুনা এডিসনকে বলে যে তুমি কি বলতে চাও? এক্ষুনি তুমি ওনাকে জঙ্গলি বললে আর এখন কিনা আমার কাজের জন্য এখন কেন ক্ষমা চাইছো? এখানে আসল জঙ্গলি তো তুমি। ডিঙ্গু বলে যে এডিসন তুমি লুনাকে ভুল বোঝো না, আসলে হুন সৈন্যরা আমাকে আক্রমণ করেছিল এবং লুনাই আমাকে বাঁচিয়েছে। এবং ঠিক তখনই বাইরে থেকে হুন সৈন্যরা লুনার উপরে একটি তীর মেরে আক্রমণ করে দেয় এবং এডিসন সঙ্গে সঙ্গে তার হাত টেনে তাকে সরিয়ে নেয়। এবং তখনই সেখানে একাধিক মুখোশধারী লোক আসে এবং তারা তাদের উপর তখন আক্রমণ করে দেয় এবং ডিঙ্গু আর এডিসন মিলে তাদেরকে পুরো খতম করে দেয়। কিন্তু লুনা শুধু ডিঙ্গুরই প্রশংসা করে যাতে এডিসন একটু রাগ হয় এবং সে লুনার ঘাড় ধরে বলে যে জেনারেল, আমাদের এখন এখানে থাকা ঠিক হবে না। সে লুনাকে টানতে টানতে নিয়ে সেখান থেকে
চলে যায়। কিন্তু এই আক্রমণকারীরা হুন সৈন্য ছিল না, এরা ছিল কেলি এবং এডওয়ার্ডের পাঠানো লোক। অন্যদিকে আমরা কেলি এবং এডওয়ার্ডকে দেখতে পাই। কেলি চিন্তায় পড়ে যায় এবং বলে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে। এডওয়ার্ড বলে তুমি কোনো চিন্তা করো না, ওরা সবাই আত্মঘাতী সেনা ছিল, ধরা পড়ে গেলে ওরা সবাই আত্মহত্যা করে নেবে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ওই লুনা মেয়েটার কিছু একটা করতে হবে। আমি দেশে পাঠিয়েছিলাম হুন সৈন্য, কিন্তু ওই লুনার জন্য ওরা কিছু করতে পারেনি। এই কথা শুনে তো কেলি পুরোই অবাক হয়ে যায়। কেলি বলে যে এডওয়ার্ড তুমি বিদেশি শত্রুদের সঙ্গে তুমি হাত মিলিয়েছো, এটা তো রাজদ্রোহ। এডওয়ার্ড বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এমন ভাবে কাজ করেছি কেউ বুঝবে না। বাবা সবসময় এডিসনকেই প্রায়োরিটি দেয় এবং আমি কখনোই রাজা হতে পারতাম না। একবার আমি রাজা হই। কিন্তু কেলি তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার প্ল্যানটা কি। এডওয়ার্ড বলে যে আমি হুনদের এই দেশে ঢুকতে সাহায্য করব, তারপর ওরাই আমার সব কাজ সহজ করে দেবে। কেলি বলে যে তুমি কি এডিসনকে মারতে চাও। এডওয়ার্ড বলে হ্যাঁ, তুমি যদি কিছু ইনফরমেশন এনে দাও তাহলে তো আমার আরো সহজ হয়ে যাবে। এডওয়ার্ড কেলিকে বোঝায় যে এডিসন তোমাকে আজকাল পাত্তাও দেয় না, লুনা কেই বেশি পছন্দ করে, আমি তোমাকে রানী করে রাখবো। আসলে দুই শয়তান যখন এক জায়গায় হয়, আর ওদিকে এডিসন তো লুনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আর বলে যে লুনা মনে রাখবে যে তুমি আমার স্ত্রী, এই জীবনে তোমার একটাই স্বামী থাকবে। লুনা বলে ও আচ্ছা, এখন আমি তোমার স্ত্রী, আর এতদিন তোমার উপপত্নী স্ত্রী ছিল, আমাদের যে যার মতো থাকাই ভালো হবে, তুমি থাকো কেলির সাথে, আমাকে আমার মতো থাকতে দাও। এডিসন বলে যে তুমি কি বললে, তোমার এত বড় সাহস। লুনা বলে যে কেন, তোমার অপর স্ত্রী থাকতে পারে আর আমার অন্য কাউকে পছন্দ হতে পারে না। এডিসন রেগে গিয়ে বলে যে তুমি যাকেই পছন্দ করবে আমি তাকেই মেরে ফেলবো। লুনা বলে যে ও আচ্ছা তাই, তাহলে তুমি যাও জেনারেল ডিঙ্গুকে মেরে ফেলো, যাও। লুনা বলে যে এডিসন তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ না তো? এডিসন বলে যে তোমার প্রেমে, তুমি একটা বেয়াদব মেয়ে। লুনা বলে যে তাহলে ঠিক আছে, তুমি আমার জীবনে একদম ইন্টারফেয়ার করবে না। এডিসন বলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? লুনা বলে যে হ্যাঁ করি, প্রথম দিন থেকে তুমি আমার সাথে যা যা করেছো, ইভেন আমাকে মরতে বাধ্য করেছো। তার সাথে তোমাকে যে লুনা ভালোবাসতো সে লুনাও মারা গেছে। এডিসন বলে যে লুনা সরি। লুনা বলে যে ক্ষমা চাই কি কোনো লাভ আছে? সরি দিয়ে সমস্ত আঘাত সমস্ত কষ্ট ভোলা যায় না। এডিসন বলে যে লুনা তুমি মনে রাখবে, তুমি যতদিন আমার প্রাসাদে আছো তুমি আমার স্ত্রী হয়েই থাকবে। লুনা বলে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার উপপত্নী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও। এডিসন বলে যে অযৌক্তিক কথা তুমি বলো না। এবার এই সমস্ত কথা তো লুকিয়ে লুকিয়ে কেলি পাশ থেকে শুনছিল। এদিকে এডিসনের দেহরক্ষী খবর দেয় যে লুনার ঘরে ফুলসজ্জা রাতে যে লোকটি ছিল তাতে কেলির হাত থাকলেও থাকতে পারে এবং শাস্তি স্বরূপ কেলিকে গ্রামে গিয়ে থাকতে বলে। এদিকে কেলি যখন চলে যাচ্ছিল তখন লুনা তাকে থামায় এবং বলে কেলি যদি চলে যায় তাহলে আমিও চলে যাব। ফলে আর কেলির যাওয়া হয় না। পরের দিন কেলি লুনার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সাহায্য কেন করলে? লুনা বলে যে তুমি কি ভাবলে আমি তোমার জন্য সাহায্য করেছি? আমি আমার জন্যই করেছি সাহায্য। কেলি বলে যে মানে? লুনা বলে যে তুমি থাকলে এডিসন আমার কাছে বারবার ঘুরঘুর করবেও না এবং আমাকে জ্বালাবেও না, তার জন্যই আমি এটা করে। কেলি বলে যে তাহলে তুমি চলে যাও মহল ছেড়ে। লুনা বলে যে আমার বিয়েটা মহারাজ ঠিক করেছিলেন, তুমি বললেই তো আমি আর চলে যেতে পারি না। তুমি যদি উপপত্নী থেকে পত্নী হতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। অন্যদিকে ডিঙ্গু এসে মহারাজকে হুন আক্রমণের খবরটা দেয়। ডিঙ্গু বলে যে চারিদিকে তো খুবই কড়া পাহারা ব্যবস্থা করা হয়েছিল যাতে বাইরে থেকে লোক আসার সম্ভাবনা নেই, কিন্তু তারপরেও এই কাজ সম্ভব হয়েছে, তাহলে নিশ্চয় ভিতরের কেউ এই কাজে যুক্ত আছে। এবং তখনই সেখানে লুনা আসে মহারাজের সাথে দেখা করতে। লুনা বলে যে মহারাজ শীতকাল আসছে, প্রতি বছরের মতো এবারও যাতে বহু লোক হক্স ব্রাইটের হাতে যাতে না মরে, আমি তার জন্য কিছু জিনিস বানিয়েছি যাতে সবার সাহায্য হবে। লুনা জ্যাকেট, হিট প্যান, বডি ওয়ার্মার এই সমস্ত কিছু বানিয়েছিল যাতে মহারাজ তো ভীষণ প্রসন্ন হন। ডিঙ্গু বলে যে এই হিট প্যাড গুলো যদি আমরা আগে প্রডিউস করতে পারি এবং উত্তর সীমান্তের দিকে পাঠাতে পারি তাহলে খুবই ভালো হয়। এছাড়াও পেনিসিলিন থেকে কিভাবে ওষুধ বানাতে হয় তার ফর্মুলাও মহারাজকে লুনা দিয়ে দেয় যাতে অনেক লোককে বাঁচানো যাবে। মহারাজ বলেন যে সত্যি তুমি খুব ট্যালেন্টেড, এবার বলো তোমার কি চাই। লুনা বলে যে মহারাজ আমি ভেবে নিয়েছি যে আমি কি চাই,
আমি ডিভোর্স চাই। এবং মহারাজ একটু অবাক হন এবং বলেন যে এখনো পর্যন্ত কোনো মহিলাই ডিভোর্সের জন্য উদ্যোগ নেননি, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। লুনা বলে যে আমি ভালো করে ভেবেই বলেছি, ভালোবাসা ছাড়া শুধুমাত্র সম্পর্কের খাতিরে এক ছাদের তলায় থাকা সেটা শোভা পায় না। আমি জানি যে শুধু এই নিয়ে অনেক সমালোচনা হবে, কিন্তু আমি সেই সমস্ত মহিলাদের সামনে কেবলমাত্র শুধু একটা উদাহরণ হতে চাই যে তুমি সবার ভালোর জন্য শুধুমাত্র বিয়ে করতেই পারো, কিন্তু সেটা যদি হ্যাপি ম্যারেজ লাইফ না হয় তার থেকে স্বাধীনতা বেছে নেওয়াই শ্রেয়। ডিঙ্গু লুনার কথা শুনে তো প্রচন্ড অবাক হয় এবং সে বলে যে সত্যি এইরকম সাহসী মহিলা খুবই রেয়ার। ডিঙ্গু লুনাকে তার প্রিয় ফল ডোরিয়ান ফল সহ উপহার দেয়, যেটা কিনা তখন খুবই একটা রেয়ার ফল ছিল। এবার লুনা ডিঙ্গুকে জিজ্ঞাসা করে যে ওদিনকে যে হুনেরা আক্রমণ করেছিল তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে। ডিঙ্গু তাকে জানায় যে ইনভেস্টিগেশন চলছে। লুনা সে নোবেলে পড়েছিল যে ডিঙ্গু হুন প্রতিরোধ করতে গিয়ে সে মারা যাবে, কিন্তু কোন বিশ্বাসঘাতক যে এই কাজটা করেছিল সে মারা যাওয়ার আগে বলে যেতে পারেনি, তাই জন্য লুনা বিশ্বাসঘাতকের নামটা জানতে পারে না। লুনা বারবার ডিঙ্গুকে বলে যে আপনাকে খুব সাবধানে থাকতে হবে এবং লুনা ডিঙ্গুকে তার বানানো একটি পিস্তল দেয় আত্মরক্ষা করার জন্য এবং ডিঙ্গু বলে যে এটা কি, এবং লুনা তখন বলে যে এটা গান এবং তাকে সে এটা চালানোও শিখিয়ে দেয় এবং এই পয়েন্টে দাঁড়িয়ে ডিঙ্গু তাকে খুবই পছন্দ করতে শুরু করে। তাই জন্য ডিঙ্গু দেরি না করে সোজা লুনার বাবার কাছে যায়, কিন্তু সে তার বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, সে লুনার ভালোর জন্যই গিয়েছিল। ডিঙ্গু লুনার বাবাকে বলে যে বিয়ের পর থেকেই লুনাকে কিভাবে অবহেলিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। ডিঙ্গু জিজ্ঞাসা করে যে আপনি বাবা হয়েও কি আপনি কিছু জানেন না, এবং আমরা তখন অতীতের দৃশ্য দেখতে পাই। এডিসন যখন তাদের বাড়িতে এসেছিল সে তো কেলিকেই তার রক্ষাকর্তা ভেবেছিল এবং তাকেই নিজের স্ত্রী করতে চেয়েছিল, কিন্তু লুনা তখন তার বাবার কাছে জেদ ধরে বসে যে সে তাকেই বিয়ে করবে। তার বাবা তাতে একদমই মত ছিল না, কিন্তু লুনা বলেছিল আমি এডিসন ছাড়া কাউকেই বিয়ে করব না। তার বাবা বাধ্য হয়ে রাজি হয় এবং বলে ঠিক আছে বিয়ে তুমি করো, কিন্তু বিয়ের পর থেকে আমাদের বাবা মেয়ের সম্পর্ক থাকবে না। লুনার বাবা বলে যাকে কিনা এত জেদ করে বিয়ে করলো তাকে কিনা এখন ডিভোর্স দিয়ে দেবে, এই হচ্ছে তার মতিগতি। এবং তখন তাকে ডিঙ্গু বুঝিয়ে বলে যে আসলে এডিসনই তাকে অবহেলা করে এবং লুনা এই ডিভোর্সটা ডিজার্ভ করে। ডিঙ্গু বলে যে তোমাদের বাবা এবং মেয়ে দুজনের একই রকম মেজাজ, যতক্ষণ না কেউ একজন ঝুঁকছে তোমাদের সম্পর্ক ঠিক হবে না। তুমি কি চাও সারা জীবন তোমাদের সম্পর্ক এমনই থাকুক? লুনার বাবা ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে এবং সে বলে যে ঠিক আছে আমি সবকিছু মেনে নেব, ও আমার মেয়ে, ওর জন্য সর্বদাই আমার বাড়ির দরজা খোলা থাকবে। অন্যদিকে তো আমাদের লুনাকে দেখতে পাই যে কিনা বসে বসে বুলেট বানাচ্ছিল। তখনই সেখানে এডিসন আসে আর বলে তোমাকে কতবার বলেছি না যে তুমি অন্য পুরুষের সাথে মিশবে না, তাও তুমি আমার কথা শোনো না। এবং এডিসন লুনার গলা টিপে ধরে এবং বলে তুমি আমাকে যতই অপছন্দ করো না কেন তুমি আমার, এবং সে জোর করে লুনাকে বিছানায় নিয়ে যায় এবং তাকে কিস করতে যায়। এবং তখনই সেখানে খবর আসে যে মহারাজের থেকে বার্তা এসেছে এবং লুনা এডিসনকে লাথি মেরে সরিয়ে দেয়। মহারাজের কাছে থেকে বার্তা আসে যে এডিসন এবং লুনার ডিভোর্সের কথাটা মেনে নিয়েছে, কিন্তু এডিসন এই ডিভোর্সটা মেনে নিতে পারে না এবং লুনার হাত ধরে বলে যে তুমি এমন কেন করলে। লুনা বলে আমি তোমার স্ত্রী নই, তাই একদম তুমি আমাকে টাচ করবে না, এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু এডিসন এই ব্যাপারটা একদমই মানতে পারেনি। সে 3 দিন ধরে তার বাবার প্রাসাদের সামনে ধর্ণা দিয়ে বসে থাকে যাতে এই ডিভোর্সের সিদ্ধান্তটা ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু তাকে বলা হয় যে লুনা যদি না চায় তাহলে কিছুই করা যাবে না। ওদিকে ডিঙ্গু লুনাকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিল এবং তখনই সেখানে এডিসন আসে আর বলে যে লুনা তুমি কি ডিঙ্গুর জন্যই আমাকে ডিভোর্স দিলে? লুনা বলে যে এরকম কিছু না, তোমাকে আমার পছন্দ নয় তাই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, তুমি কি আবার এখানে সিম্পাথি নিতে এসেছো? তুমি আমাকে আর জ্বালিও না। ডিঙ্গু লুনার হাত ধরে নেয় আর বলে চলো, এবং তখনই এডিসনও লুনার হাত ধরে নেয় এবং তার হাত ছাড়ে না এবং সেখান থেকে তাকে যেতেও দেয় না। ডিঙ্গু বলে যে লুনা তোমাকে স্পষ্ট করে যা বলার বলে দিয়েছে, তুমি ওর হাত ছাড়ো। এডিসন আসলে কি বলুন তো, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না। ডিঙ্গুর কথায় তার হাত ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু বোঝাই যাচ্ছিল যে সে খুব কষ্ট পেয়েছিল। এবার কেলি ভেবেছিল লুনার বাবা তাকে ফিরিয়ে নেবে না, কিন্তু লুনার বাবা নিজে এসে তাকে বাড়ি নিয়ে যায়। এমনকি লুনা বাড়ি ফেরার আনন্দ তার বাবা পার্টিও রেখেছিল। অন্যদিকে কেলি তো এমনিতেই হিংসায় জ্বলছিল, তার উপর সে জানতে পারে এডিসন রাত থেকে লুনার ঘরেই পড়ে আছে। এডিসন লুনার ঘরে বসে মদের নেশায় মাতাল হয়েছিল। সে সেখানে কেলিকে দেখে লুনা ভাবে এবং বলে যে লুনা তুমি এসে গেছো, আমাকে ক্ষমা করে দাও, আমি বদলে যাব।
কেলি বলে যে রাজকুমার আপনি ভুল ভাবছেন, আমি কেলি। এডিসন বুঝতে পারে যে এটা লুনা না এবং কেলিকে সেখান থেকে সরিয়ে দিয়ে লুনার বিছানায় সে শুয়ে পড়ে। কেলি বলে যে লুনা, একে একে তুমি সবার সামনে আমাকে খারাপ করেছো, তুমি আসল শয়তান। এরপর আমি যা করতে চলেছি তার জন্য আমি দায়ী থাকবো না। এবং আমরা এর পরের দৃশ্য দেখতে পাই যেখানে এডওয়ার্ড এবং কেলি একসাথে ছিল এবং কেলি এখন এডিসনের মিলিটারি সংক্রান্ত সাপ্লাই করছিল। কেলি ভেবেছিল যে এডিসন মরে গেলে সে এডওয়ার্ডের রানী হয়ে থাকবে। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই যেখানে মিলিটারি রেশন চুরি হওয়ার জন্য এডিসনকে বকা দিচ্ছিল, কিন্তু এটা আসলে এডওয়ার্ডেরই চাল। এডওয়ার্ড বলে যে বাবা, আমি কালকে রাত্রিরে নজরদারি করার সময় 5টা মাল ভর্তি গাড়ি দেখতে পাই, সেগুলি কিছু চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল এবং সেগুলির ভিতর আমাদের মিলিটারি রেশন ছিল। আমি চোরদের সেই মাল উদ্ধার করেছি। এবং মহারাজ এডওয়ার্ডকে বাহবা দেয় এবং সেই সময় ডিঙ্গু সেখানে উপস্থিত হয় এবং ডিঙ্গু বলে যে 1 মাসের মধ্যে চায়নায় শীতের আগমন হতে চলেছে। প্রতি বছর শীতের সময় হুনরা আমাদের আক্রমণ করে এবং হুনরা শীত ভালো মতো সহ্য করতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। এই বছর লুনার আবিষ্কার করা জিনিসপত্রগুলো দিয়ে আমাদের বেশ সুবিধা হবে, কিন্তু তাছাড়াও যদি আমাদের কাছে অনেক অস্ত্র হতো তাহলে ভালো হতো। মহারাজ বলে যে হুনরা কিন্তু খুবই সাহসী জাতি, ওরা যুদ্ধ বিদ্যায়ও খুবই পারদর্শী, ওদের ঠেকাতে আমরা আর কি করতে পারি, তোমরাই কিছু বুদ্ধি দাও। ডিঙ্গু বলে আমার মনে হয় কিন্তু লুনাই আমাদের সাহায্য করতে পারবে। এডিসন সঙ্গে সঙ্গে বলে ওঠে যে মহারাজ, লুনাকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হবে না। মহারাজ বলে ঠিকই, লুনা একটা মেয়ে হয়ে যুদ্ধ সংক্রমণ সামলাতে পারবে না। কিন্তু তখনই ডিঙ্গু বলে যে না মহারাজ, আপনার এই ধারণা ঠিক না। তখনই সে লুনার বানানো পিস্তলটা সে মহারাজকে দেখায় এবং সে বলে যে লুনা যদি এটা বানাতে পারে তাহলে সে আরো অনেক কিছু হয়তো বানাতে পারবে। মহারাজ বলে যে তুমি কি এই অস্ত্রটা কখনো ব্যবহার করে দেখেছো, এটা কি আদেও কাজ করে? এডওয়ার্ড বলে যে মহারাজ, তাহলে লুনাকে এখানে ডাকা হোক। মহারাজ লুনাকে ডেকে পাঠান এবং পিস্তল কিভাবে চালাতে হবে সেটা জানতে চান। লুনা বলে যে পিস্তলটা আত্মরক্ষার জন্য ঠিক আছে, কিন্তু এটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এডওয়ার্ড তখনই লুনাকে খোঁটা দিতে শুরু করে এবং তুমি আমার কাকাকে এসব দেখে বোকা বানাতে পারবে, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। এইসব জিনিসে যে কিছুই হয় না সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এক্ষুনি এটা প্রয়োগ করে দেখাও, আমার ওপরে এটা তুমি প্রয়োগ করে দেখাও, আমিও দেখতে চাই যে এটাতে কিছু হয় কিনা। এবং তখনই লুনা এডওয়ার্ডের দিকে নিশানা করে এবং লুনা একটু এডওয়ার্ডের সাইডে নিশানা লাগায় এবং গুলিটা কিনা এডওয়ার্ডের গাল ঘিসে বেরিয়ে যায় এবং গুলিটা গিয়ে পুরো থামে গিয়ে লাগে এবং থামটা পুরো ফুটো হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এই যন্ত্রের কি ক্ষমতা। লুনা কোনো ভাওতা দিচ্ছিল না, কিন্তু লুনা বলে যে যুদ্ধের জন্য আমি একটা অন্য অস্ত্র বানাতে পারবো, মেশিন গান। এই অস্ত্র বানালে হুনদের আর কিছু করার থাকবে না। মহারাজ এতে এতই খুশি হন যে লুনাকে জেনারেলের 3rd পজিশনে মোতায়েন করা হয়। লুনা এই প্রথমবার সেই মহিলা হয় যে কিনা সেনাবাহিনী জেনারেল পদে রাজ দরবারে কোনো পদ পেল এবং মহারাজ ডিঙ্গু এবং অন্যান্যদের তাদের জেনারেল পদ ভাগ করে দেয়। তিনি ডিঙ্গুকে বলে যে তুমি উত্তর সীমান্তে সমস্ত কিছু দায়িত্ব নেবে, লুনা বিভিন্ন মেশিন গানের ডিজাইন বানাবে, এগুলো প্রোডাকশনের দায়িত্ব নেবে এডিসন এবং সেই অস্ত্রগুলোর সাহায্যে গুপ্ত সীমান্তে হুনদের সাথে যুদ্ধ করা হবে। এবং লুনা বলে যে আমিও উত্তর সীমান্তে যেতে চাই, আমি ওখানে গেলে ওখানকার ব্যাপার স্যাপার খুব ভালো মতো বুঝতে পারবো। কিন্তু এডিসন তখন বলেন যে না, একটা মেয়ে হয়ে উত্তর সীমান্তে যাওয়া খুবই একটা ভয়ানক একটা ব্যাপার। কিন্তু ডিঙ্গু তখনই বলে যে ঠিক আছে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, তোমাকে প্রোটেক্ট করার সমস্ত দায়িত্ব আমার। এবং এডিসন তো মনে মনে খুবই পস্তাচ্ছিল এবং সে বলে যে এই মেয়েকে কিনা আমি এতদিন ইগনোর করেছি এবং সে লুনার সাথে কথা বলতে যায় এবং লুনা তাকে তো কোনো পাত্তা দেয় না। লুনা বলে যে আজ থেকে আমরা দুজনকে চিনি না। এবার এদিকে তো লুনা মেশিন গান বানানোর ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলে। লুনা তো সেটাই ডিঙ্গুকে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই শত্রুপক্ষের লোকেরা তাকে কিডন্যাপ করে নেয়। চুইয়া তাড়াতাড়ি এসে ডিঙ্গু এবং এডিসনকে খবরটা দেয় এবং আমরা দেখতে পাই যে হুন সেনারা লুনাকে বেঁধে রেখেছিল এবং তার থেকে নতুন অস্ত্র বানানোর ব্লুপ্রিন্ট চাইছিল। লুনা তখন মনে মনে ভাবে যে এই হুন সৈন্যরা অস্ত্রের কথা জানলো কি করে। যখন অস্ত্র নিয়ে কথা হচ্ছিল তখন তো মোটে আমরা 4 জন মাত্র ছিলাম, আমি, মহারাজ, এডিসন, ডিঙ্গু আর এডওয়ার্ড। এবং লুনা বুঝতে পারে যে এডওয়ার্ডই হচ্ছে সেই বিশ্বাসঘাতক। এবার তখনই সেখানে শয়তানি কেলি আসে। লুনা বলে যে কেলি, তোমার সাথে আমার শত্রুতা,
তাই বলে তুমি হুনদের সাথে হাত মেলাবে? তুমি জানো এর বিপরীত কি হতে পারে। আর তুমি ভেবো না যে আমি জানি না যে এর পিছনে এডওয়ার্ডের হাত আছে। কেলি তখন লুনাকে লাথি মেরে বলে যে কি বলছোটা কি, তাড়াতাড়ি অস্ত্রের নস্কাটা দাও। কিন্তু লুনা কেলির হাতে থুতো ছিটিয়ে বলে যে আমি তোমাকে ঘন্টা দেব। তখনই একজন হুন লুনার গলায় তলোয়ার ধরে এবং বলে যে নকশা না দিলে তোমাকে এক্ষুনি মেরে ফেলা হবে। লুনা বলে ঠিক আছে আমি দিচ্ছি, তার আগে তোমরা আমার হাতটা তো খোলো। জিনিসটা এমন জায়গায় লুকিয়ে রেখেছি তোমরা খুঁজে পাবে না। এবং তখনই হুন সৈন্যরা তার পকেট থেকে একটা বাঁশের তৈরি স্কেচ বার করে এবং বলে যে এর মধ্যে নকশাগুলো আছে। লুনা বলে ওই দড়িটা ধরে টানলেই নকশা খুলে যাবে। আসলে এর ভিতরে বম ছিল। তারা দড়ি ধরে টানতেই লুনা সেখান থেকে বেরিয়ে যায় এবং বম ব্লাস্টে ওই দুই হুন সৈন্য মারা যায়। ততক্ষণে এডিসন এবং ডিঙ্গু এখানে এসে গেছিল। লুনা এডিসনকে পাত্তা না দিয়ে ডিঙ্গুর কাছে যায় এবং তার জামায় হাতার লুকিয়ে রাখা আসল ডিজাইন গুলো ডিঙ্গুকে দেয়। এবং ততক্ষণে তো ওই ঘর থেকে কেলিও বেরিয়ে এসেছিল এবং সে এডিসনকে এখানে দেখে তো অবাক হয়ে যায় এবং এডিসন তাকে এক লাথি মেরে ফেলে দেয়। এডিসন বলে কেলি তুমি এত শয়তান, অন্যকে খারাপের জন্য তুমি শত্রুর সঙ্গে হাত মেলাবে। ডিঙ্গু বলে যে এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু কেলি এডিসনের পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে যে আমি প্রেগনেন্ট, আমাদের বাচ্চাটাকে মরতে দিও না। তখনই লুনা সঙ্গে সঙ্গে বলে ওঠে যে তোমার গর্ভের সন্তান তো এডিসনের না এডওয়ার্ডের, আর এই সব চক্রান্তের আসল মাথা হলো এডওয়ার্ড। হুনরা আমাকে কিডন্যাপ করেছিল অস্ত্রগুলোর নকশা নেবার জন্য। এবং সে এই বিষয়টা এক্সপ্লেন করে যে সেদিন সভা কক্ষে তারা 4 জন ছিল, তাদের 4 জনের মধ্যে একজনই হলো বিশ্বাসঘাতক, আর সেটা সুতরাং এডওয়ার্ড। ডিঙ্গু বলে যে এক্ষুনি এডওয়ার্ডকে খুঁজে নিয়ে আসো এবং সেনাবাহিনী এডওয়ার্ডকে খুঁজতে যায় এবং সৈন্যগুলো ফিরে এসে বলে যে এডওয়ার্ড পালিয়ে গেছে এবং এই লোকটা ওখানে ছিল এবং আমরা দেখতে পাই তারা একটি লোককে বেঁধে এনেছিল এবং এটা হলো সেই লোকটা যাকে কিনা আমরা ফুলসজ্জা রাতে প্রথম দিনে দেখেছিলাম, যাকে লুনার ঘরে পাঠানো হয়েছিল লুনাকে ফাঁসানোর জন্য। এডিসন এবার বুঝতে পারে যে সেই দিনও লুনার কোনো দোষ ছিল না এবং লোকটি স্বীকার করে যে সবকিছু কেলি এবং এডওয়ার্ডের প্ল্যান ছিল। এডিসন তখনই কেলিকে তলোয়ার দিয়ে মারতে যায়, কিন্তু তখনই কেলি বলে ওঠে যে আমি একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি কথা দিয়েছিলে যে তুমি আমাকে রক্ষা করবে, আর তুমি কিনা আজ আমাকে মারতে চাইছো। কিন্তু তখনই সেখানে লুনার বাবা চলে আসে এবং এডিসনকে সব সত্যি কথা খুলে বলে। লুনার বাবা বলে যে বন্যা কবলিটি এলাকায় আমার সঙ্গে লুনা গেছিল, কেলি নয়। তাহলে তোমাকে কেলি কি করে বাঁচাবে? কেলি তোমাকে মিথ্যা কথা বলেছে। লুনাও বলে যে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার আমি মরি কি বাঁচি তাতে তোমার কিচ্ছু যায় আসতো না। কিন্তু কেলি এবার তার বাবার পা ধরে বলে যে বাবা তুমি আমাকে এবার বাঁচাও। কিন্তু তার বাবা বলে যে আমি বাবা হয়েও তোমাকে আমি বাঁচাতে পারবো না। কিন্তু তুমি শুধু তোমার বোনের সঙ্গে শত্রুতা করনি, তুমি পুরো দেশের সঙ্গে শত্রুতা করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এবং ডিঙ্গু কেলিকে জেলে ভরার আদেশ দেয়। এবার আমরা এডিসনকে দেখতে পাই যে কিনা মদ খেয়ে পুরো মাতাল হয়েছিল। তার দেহরক্ষী তাকে বলে যে আপনি এত ভেঙে পড়ছেন কেন, আপনি চেষ্টা করুন লুনাকে মানানোর, ওর পছন্দের জিনিস, ওর পছন্দের ফুল কিংবা ওর পছন্দের খাবার দিয়ে যাতে ওর রাগ ভেঙে যায়। কিন্তু এডিসন বলে যে আমি তো জানিই না ওর পছন্দের জিনিস কি, আসলে আমি তোকে কখনো জানারই চেষ্টা করিনি, বোঝারও চেষ্টা করিনি। এই বলে এডিসন কাঁদতে থাকে। কিন্তু পরের দিন এডিসন লুনার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু লুনা তাকে তাও কোনো পাত্তা দিতে রাজি ছিল না। এবং তখনই সেখানে ডিঙ্গু আসে আর লুনাকে খবর দেয় যে হাতিয়ারগুলো পুরো তৈরি, আর কিছুদিন পরই আমরা উত্তর সীমান্তে রওনা দেব। লুনা ডিঙ্গুকে কিছুক্ষণের জন্য ভিতরে গিয়ে বসতে বলে এবং সে এডিসনের সঙ্গে কথা বলে। এডিসন বলে যে আমি তোমাকে ভুলতে পারছি না। তখনই এডিসন খেয়াল করে দেখে যে শত্রুর পক্ষের একজন হুন সৈন্য তাদের দিকে তীর দিয়ে নিশানা লাগাচ্ছে। এডিসন বলে যে আমি যদি তোমাকে প্রাণ দিয়ে তোমার প্রাণ বাঁচাই তাহলে তুমি কি আমাকে ক্ষমা করবে? এই কথার মানে বোঝার আগেই শত্রুপক্ষের লোক তাদের উপর তীর চালায় এবং এডিসন লুনার সামনে গিয়ে তাকে প্রোটেক্ট করে, নিজের বুকে 2টি তীর নেয় এবং সত্যি তার প্রাণ দিয়ে লুনাকে বাঁচায়। লুনা কিছু বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে। লুনা তো সাহায্যের জন্য চেঁচাতে থাকে এবং তখনই সেই সৈন্যটি লুনাকে মারার জন্য তীর নিশানা করে এবং ডিঙ্গু তখনই এসে যায় এবং ওই সৈন্যকে ধরে নেয়। ডিঙ্গু লোকটিকে প্রচন্ড পেটায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কার থেকে এসেছো, এবং লোকটি বলে যে এডওয়ার্ড তাকে পাঠিয়েছে।
এবং ডিঙ্গু এই লোকটির কাছ থেকে এডওয়ার্ড কোথায় আছে সেই খোঁজ নিয়ে আসে এবং সে এডওয়ার্ডকে ধরে মহারাজের কাছে নিয়ে আসে। মহারাজ বলে যে তুমি যা যা করেছো তার কোনো ক্ষমা নেই, তোমার একটা মাত্রই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। তুমি আমার ছেলেই হও আর যাই হও। এডওয়ার্ড তো বারবার তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু মহারাজা বলেন যে ওকে জেলে পাঠাও। এডওয়ার্ড বলে যে বাবা তুমি আমাকে মারতে চাও, ছোটবেলা থেকে তুমি আমাকে ইগনোর করেছো, যে আমার আর আমার ভাইয়ের মধ্যে সবসময় তুমি পার্সিয়ালিটি করেছো। এখন আমি যেটা করতে চলেছি সেটা তুমি আমাকে করতে বাধ্য করলে। এই বলে এডওয়ার্ড একটা ছুরি বার করে রাজা মশাইকে মারতে যায়, কিন্তু তখনই ডিঙ্গো পিছন থেকে এসে এডওয়ার্ডকে ছুরি দিয়ে হত্যা করে এবং এডওয়ার্ড সেখানেই মারা যায়। ওদিকে আমরা এডিসনকে দেখতে পাই যার অবস্থা খুবই শোচনীয় ছিল। চিকিৎসক তাকে বলে যে তীর দিয়ে তাকে মারা হয়েছিল তীব্র বিশেষে ভরপুর ছিল, তার জন্যই তাকে বাঁচানো যাচ্ছে না। পেনিসিলের ওষুধও তার উপর প্রয়োগ করা হয়েছে, কিন্তু এডিসনের বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। তখনই চিকিৎসক লুনার হাতে একটি চিঠি দেয়। এই চিঠিটা এডিসনের জামার মধ্যে ছিল। লুনা সেটা খুলে দেখে যে এটা এডিসনের সমস্ত প্রপার্টি দলিল এবং এডিসন তার সমস্ত সম্পত্তি লুনার নামে করে দিয়ে গেছে। লুনা বলে যে তুমি আমাকে এইভাবে ঋণবদ্ধ হয়ে মারা যেতে পারো না। লুনা এডিসনের ঘরে যায় এবং তাকে বলে যে আমি তোমার থেকে কিচ্ছু নিতে চাই না, তুমি তাড়াতাড়ি বেঁচে ওঠো। এবং এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা আমরা দেখতে পাই লুনা এবং ডিঙ্গু উত্তর সীমান্তে রওনা দিয়েছিল এবং তারা সেখানে তাদের যুদ্ধ মিটিং নিয়ে আলোচনা করছিল। তখনই কিছু দূরে আমরা সেখানে এডিসনকে দেখতে পাই, সেও যাত্রা করে উত্তর সীমান্তে এসছে এবং ডিঙ্গু এডিসনকে দেখতে পায় এবং এডিসন যাতে শুনতে পায় এইভাবেই লুনাকে কিছু জিজ্ঞাসা করে যে লুনা এরপর কি তোমার কোনো বিয়ের প্ল্যান আছে? লুনা বলে যে বুদ্ধিমান ব্যক্তিরা বিয়ের থেকে একটু দূরেই থাকে, তাই আমার কোনো বিয়ের প্ল্যান নেই। ডিঙ্গু লুনাকে জিজ্ঞাসা করে যে এডিসন যদি এখানে ফিরে আসে তাহলে কি তুমি এডিসনকে আরেকটা চান্স দেবে? লুনা বলে যে না, যে রাস্তা আমি অলরেডি পেরিয়ে এসেছি সেখানে আমি কখনোই যাব না, আমি বরং চায়নাকে আরো সুন্দর আরো বড় বানানোর চেষ্টা করব। ডিঙ্গু বলে যে ঠিক আছে, চায়নাকে আরো বড় আরো সুন্দর করার প্রচেষ্টায় আমি তোমার পাশে আছি। এডিসন বুঝতে পারে যে এখানে তার আর কোনো চান্স নেই এবং ডিঙ্গু আর লুনা সেখান থেকে উঠে রওনা দেয় এবং দুজনের একটাই উদ্দেশ্য ছিল দেশকে আরো সুন্দর করে গড়ে তোলা। এবং এখানেই আমাদের ড্রামাটি শেষ হয় এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ড্রামাটি কেমন লেগেছে এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।